21শে আগস্টের রায় হয়ে গেল, সেখানেও রাষ্ট্রপক্ষের বা আওয়ামী লীগের পক্ষের কেউ নাই, আওয়ামী লীগের বড় বড় নেতারা যাচ্ছেন তাদের পক্ষে কেউ নাই। মানে সেখানে কেন থাকছেন না এতগুলো ঘটনায়? এটা 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 মিথ্যে কথা। হ্যাঁ, না, এটা মিথ্যে কথা। আমার পরিচিত উকিল আওয়ামী লীগের বড় বড় নেতাদের জন্য মানে যেমন দাঁড়াচ্ছেন। ধরেন 21শে আগস্টের রায় হলো তখন মানে না, বড় বড় উকিলরা কোথায়, মানে আমরা তো মাঝখানে দেখলাম খুব নাম না জানা একজন আইনজীবীকেই বারবার গণমাধ্যমে দেখা যাচ্ছিল আইনজীবী আজকে, মানে 21শে আগস্টের রায় হলো, রাষ্ট্রপক্ষের যারা ছিলেন সেই সময় বা আওয়ামী লীগের পক্ষে যারা ছিলেন তাদেরকে দেখা যায় না, দেখেন, তাদের সাথে একুশে যোগাযোগ করা একুশে যায়নি। আগস্টের মামলাটা 21শে আগস্টের রাষ্ট্রপক্ষ থেকে করা। এগেন, আমি আবার পরিষ্কার করছি, আমি আইনজীবীও না, জি। কিন্তু তবুও আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। 21শে আগস্টের মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে দায়ের করা। রাষ্ট্রপক্ষ থেকে দায়ের করার মামলা, রাষ্ট্রপক্ষ এটার রিপ্রেজেন্টেশন করবে। তো রাষ্ট্রপক্ষ বদলে গেছে ভাই। হুম হুম। পাবলিক প্রসিকিউটর বা অ্যাটর্নি জেনারেল আগে ভিন্ন ছিলেন, আজকে ভিন্ন। তো কিন্তু রাষ্ট্রপক্ষ তো রাষ্ট্রপক্ষই রয়ে যায় ভাই, রাষ্ট্র তো বদলায় না। তো রাষ্ট্রপক্ষ এখন একভাবে রিপ্রেজেন্ট করেছেন, আগে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছেন। তো এখানে কোনো উকিল দাঁড়ায়নি, এই জি। কথাটার কোনো মানে এইটার কোনো না না, ইসেই আসে উকিল না, কোনো দাঁড়ানোর তো ভিত্তি বিষয় না, আসে না। আজকের মামলা তো এবার আসেন, শেষই হয়ে এবার গেছে। আসেন আওয়ামী লীগের নেতা। হ্যাঁ। আওয়ামী লীগের নেতা টেলিভিশনে কে এসছে আমি জানি না। আওয়ামী লীগের নেতা, আমার এত সময়ও নাই যে এই নিউজে বসে বসে দেখবো কোন উকিল কবে ব্রিফিং করলেন। আমাদের দেশে একটা সিস্টেমই আছে ভাই, উকিল থাকে একজন, পিছিয়ে 200 জন হুম। দাঁড়িয়ে যায় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য। হ্যাঁ। তো এগুলো দেখার আমার সময় নেই, বাট যেটা পরিষ্কার আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার মামলাগুলো এখন ডিল করছেন দেশের অনেক বড় বড় চেম্বার্স। সো তাদের উকিল নাই, তাদের উকিল দাঁড়ায় না, এটা বিশ্বাসযোগ্য না। এবং অনেক মামলা এখন লোয়ার কোর্টে আছে, লোয়ার কোর্টে এই বড় বড় চেম্বাররা যায় না, তারা লোয়ার কোর্টের উকিল পাঠায়। এটাও সিস্টেম, এটাও নিশ্চয়ই হুম। আপনিও কিছু দূর এই হ্যাঁ। সিস্টেমগুলোর সাথে পরিচিত আছেন। সো অনেক বড় বড় চেম্বার তাদের জি। মামলাগুলো করছে, মানে তারা তাদের উকিল নিয়ে, এটা এখন একেবারে তাহলে হয়তো বিশ্বাসযোগ্য পাওয়া না। শুরু করেছে আওয়ামী লীগের, এটা তো বললেন স্পেসিফিক মানে ক্লিয়ারিফিকেশন দেওয়ার কথা, কিন্তু জি যখন মানে আন্তর্জাতিক অঙ্গনে যেমন ধরেন যুক্তরাজ্যেও এটা নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টে, আমাদের জি পররাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি স্পষ্ট করেছেন, তাদেরকে ডেকে জি ব্যাখ্যা দিয়েছেন এটির, যেটি জি এই বিষয়টিতে মানে এই বিষয়গুলো যে জি। চলে যাচ্ছে, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে এটা এই স্পেসিফিকটা একটু কথা যদি আপনি আমাকে ভুল বলতে দেন। ঠিক হ্যাঁ, মিলিয়ে প্রথমত মামলা করে দেওয়া হলো, মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হলো, জামিন করানো হচ্ছে না, মানে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগে তাকে গ্রেপ্তার করা যেতে পারে, কিন্তু একটা উদ্ভট একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, রাষ্ট্রদ্রোহ মামলা, যেখানে মানে এই বিষয়গুলোকে আমরা প্রশ্ন করবার মতো দেখেন, জায়গা রেখে দিচ্ছি আমাদের কিনা। দেশের আইনের ধারা, এখানে আমি আইনজীবী না, কিন্তু যেহেতু চিন্ময়ের কেসটা একটু বড় হয়েছে, এটা নিয়ে একটু দেখতে হয়েছে। কারণ আমাদেরও তো মানে আমাদের নিজেদেরও তো জানতে হবে কেন হলো। ভারতীয় লোকজনদের সাথে বা বিশ্বব্যাপী লোকজনদের সাথে, হুম। নিউজ মিডিয়াম থেকে শুরু করে থিঙ্ক ট্যাঙ্কদের সাথে আমাদেরও কথা হয়, আমাদের উত্তর দিতে হয়। আমি সেই জায়গা থেকে বলছি যে তাকে বাংলাদেশের কারেন্ট আইনের আওতায় তার নামে মামলা হয়েছে। এবং যে আইনটা, এটা মানে ক্লিয়ার ক্লাসিফিকেশন, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা উড়ালে এটাকে রাষ্ট্রদ্রোহীর আয়তায় ধরা হবে। এই আইনটা খুব পরিষ্কার। মানে আপনি যদি আর 2 দিন আগে আমাকে এই কথাটা জিজ্ঞেস করতেন, আমি ধারার সংখ্যাটাও নাম্বারটাও বলে দিতে পারতাম, এখন ভুলে গেছি। হুম। বাট এই ধারাটা একদম পরিষ্কার। তো এখন আপনি বলতেই পারেন যে না, আমাদের লবি করা উচিত, বাংলাদেশের আইনটা বদলানো উচিত, সেটা রাষ্ট্রদ্রোহ ভিন্ন মামলা কথা। হয় বাট রাষ্ট্রের বিরুদ্ধে বা প্রচলিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে। প্রচলিত এখানে প্রচলিত আইনে পরিষ্কার, হ্যাঁ। শব্দগুলো, বাক্যগুলো, কথাগুলো পরিষ্কার যে এই মামলাটা দেয়া যাবে, এবং ওই প্রচলিত আইনে এই মামলাটা দেয়া হয়েছে। আপনি একটা ভিন্ন আলোচনা তুলতেই হ্যাঁ পারেন হ্যাঁ। যে না, এই ববি আইনটা হাজার, আসলে আমাদের একটু পতাকা ঠিক করা উচিত। অবমাননার জন্য আসলে পতাকা অবমাননা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞায় মানে পেনাল কোডের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে পতাকা অবমাননার বিষয়টি একদমই দেখেন, এগেন অনুপস্থিত। এগেন আমি আপনাকে বলছি, আপনি যদি আর্গিউ করেন যে এই আইনটাতে একটু চেঞ্জ দরকার আমাদের, মানে আমরা 100 বছর আগের জায়গায় হুম। নেই। এখন বাংলাদেশ ভিন্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জনগণের জন্য কাজ করবে, জনগণের মতামত সে কিভাবে প্রকাশ করে সেটা স্বাধীনতা তাকে দিতে হবে। আমি আপনার সাথে একমত হব, আমি আপনাকে এটা নিয়ে আর্গুমেন্ট করছি না, কিন্তু আমি আপনার সাথে, আচ্ছা। আমি শুধু বলছি প্রচলিত আইন। হ্যাঁ। এবং আপনি যদি বলেন যে এই প্রচলিত আইন বদল হওয়া উচিত, আমি আপনার সাথে এগ্রি করব, বদল হওয়া উচিত। এবং আগামী পার্লামেন্টে আমরা মানে গেলে তাহলে তো ইনশাল্লাহ বদল আমরা চেষ্টা হবার করবো পরে এটা বদল সেখানে করতে। গ্রেপ্তার, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট তো আবার দেওয়া যায় না, মানে বদল না হতেই সেই আইন অনুযায়ী গ্রেপ্তার, সেটি আমি এই জন্যই কিন্তু জিজ্ঞাসা আইন করছিলাম যে যেটা বলবৎ আইন আছে, হ্যাঁ। বাকিটা আপনি আসতেই পারেন যে সরকার আর কি কি চিন্তা হুম। করছে বাকি। বাট যেটা পরিষ্কার বাংলাদেশের আইনে আছে, সেটা নিয়ে তো বড় আকারে আমরা আর্গুমেন্ট করতে পারি না। জি। এ, মানে পরিষ্কার নেই ববি হাজ্জাজ, এই বিষয়টিই বলছিলাম, সেটি হচ্ছে সুনির্দিষ্টভাবে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাষ্ট্রদ্রোহিতার মামলা, মানে পতাকার ইস্যুতে কিভাবে রাষ্ট্রদ্রোহিতা হয়, আইনজীবীদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটি আসলে একটা একটা গোজা মিলের একটা সন্ধান পাওয়া যাচ্ছে। অনেকেই বলছিলেন তাকে ধরবার জন্য অনেক সিরিয়াস অফেন্সের জন্য তাকে ধরা যেত, মানে উপাদান ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে এরকম একটা পতাকার উপরে অন্য পতাকা যেটা তিনি নিজেও লাগান
লাগাননি ইত্যাদি ইত্যাদি আইনি ডিফারেন্ট আর্গুমেন্ট, এবং যে এটা ভিন্ন আর্গুমেন্ট, এবং যেটা আমি আপনাকে বলছিলাম যে আমরাও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যেটা কথা বলেছি যে এই জিনিসগুলো রেগুলারলি পরিষ্কার করাটা অত্যন্ত জি জি গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই কারণ সেই মানে জায়গাগুলোর যে জনগণের মনে জায়গাগুলো ধোঁয়াশা, পরিষ্কার নাই। বিদেশি গণমাধ্যমে ধোঁয়াশা। তবে হ্যাঁ আমি একটু একটু ক্লিয়ার করি, আপনি যে ইউকের কথাটা বলেছেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ভুলে যাবেন না শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে আছেন। হ্যাঁ, তো যুক্তরাজ্য তার কোনো ইম্প্যাক্ট নেই, এফেক্ট নেই তা না। হ্যাঁ হ্যাঁ, নির্বাচিত এমপি ওখানে। এবং একই সাথে এই যে এই ভারতীয় গণমাধ্যমের যে মিসইনফরমেশন এবং ভারতীয় সরকারি চ্যানেলের দ্বারা প্রমালগেটেড যে মিসইনফরমেশন, এইটাও ওখানে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলেনি, এটাও সত্যি না। এবং এই কারণে বাংলাদেশের হাই কমিশন কেন অ্যাক্টিভ ছিল না, মানে ওখানে যে এই জিনিসটা বসেছে পার্লামেন্ট, এটা বাংলাদেশ হাই কমিশন জানে না, এটা বিশ্বাসযোগ্য না। মানে ওখানেও কিছু প্রসিডিওর্স আছে।